তোমাকে যদি বলা হয় যে তোমাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে আর তার পরিবর্তে তোমাকে 3 বছর মঙ্গল গ্রহে একা থাকতে হবে, তাহলে তুমি কি করবে? মঙ্গল গ্রহ মানে যেখানে মানুষ তো দূরে থাক, কোনো প্রাণেরই অস্তিত্ব নেই, একটা লোক কিন্তু 3 বছর ধরে একা মঙ্গল গ্রহে আটকে ছিল, যেখানে না আছে জল আর না আছে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন, আর তার উপর খাবারের অভাব। কি করছিল লোকটা সেখানে, আর কিভাবেই বা সেখানে গেল লোকটা? বেঁচে থাকার প্রচেষ্টায় প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই। আদেও কি লোকটা ফেরত আসতে পারবে পৃথিবীতে? 2015 সালে রিলিজ হওয়া সায়েন্স ফিকশন মুভি দ্য মার্টিয়ান মুভির শুরুতে এই লোকটাকে দেখতে পাওয়া যায়। লোকটার নাম হলো মার্ক ওয়াটনি। মার্কের সাথে আরো 5জন ব্যক্তি নাসার পক্ষ থেকে এরিস 3 নামক একটা স্পেসশিপে করে এই মঙ্গল গ্রহে এসেছে। তাদের প্ল্যান অনুযায়ী তারা মঙ্গল গ্রহে মোট 31 দিন থাকবে এবং মঙ্গল গ্রহের বিভিন্ন জায়গা থেকে মাটির বিভিন্ন স্যাম্পেল সংগ্রহ করে তারা পৃথিবীতে ফিরে যাবে। মঙ্গল গ্রহের প্রথমের কয়েকটা দিন খুবই স্বাভাবিক কাটলেও দেখা যায় হঠাৎ একদিন তাদের কন্ট্রোল সেন্টার থেকে তাদেরকে জানানো হয় যে তাদের দিকে একটা মারাত্মক তুফান বা ঝড় ধেয়ে আসছে এবং তাদের মিশন তৎক্ষণাৎ বন্ধ করে দিয়ে তাদেরকে মঙ্গল গ্রহ ছেড়ে বেরিয়ে আসতে বলা হয়। আর সেটা যদি তারা না করতে পারে তাহলে কিন্তু মৃত্যুরও আশঙ্কা থাকবে তাদের। কন্ট্রোল সেন্টার থেকে বিপদের কথা শোনা মাত্রই তারা একে একে তাদের স্পেসশিপে উঠে আসতে থাকে, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। দেখা যায় সবাই স্পেসশিপে ওঠার আগেই সেই ঝড় তাদের স্পেসশিপ পর্যন্ত চলে এসেছে। বাকিরা কিন্তু কোনো রকমে স্পেসশিপের মধ্যে ঢুকে আসতে পারলেও দেখা যায় একটা অ্যান্টেনার টুকরো ঝড়ের দাপটে উড়ে এসে মার্কের গায়ে ধাক্কা লাগে এবং তার ফলে মার্ক সেখান থেকে দূরে ছিটকে গিয়ে পড়ে। দেখা যায় ঝড়ের কারণে বাকিদের সঙ্গে মার্কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মার্কের জন্য বাকি টিম মেম্বাররা কিছুক্ষণ ধরে অপেক্ষা করে এবং মার্ককে অনেক খোঁজাখুঁজি করারও চেষ্টা করে তারা, কিন্তু শেষমেশ মার্ককে খুঁজে না পেয়ে তারা ভাবে যে মার্ক হয়তো মারা গেছে এবং আর কোনো উপায় না দেখতে পেয়ে মার্ককে রেখে দিয়ে স্পেসশিপ নিয়ে মঙ্গল গ্রহ ছেড়ে চলে আসে তারা। এদিকে পরের দিন সকালে ঝড় থেমে গেলে দেখা যায় মার্ক সেখানে এখনো বেঁচে আছে, কিন্তু ঝড়ের জন্য একটা সরু অ্যান্টেনার টুকরো তার পেটে ঢুকে গেছে এবং শুধু তাই নয়, যেহেতু সেই অ্যান্টেনার টুকরোর জন্য তার স্পেস স্যুট ফুটো হয়ে গেছে, তাই সেখান থেকে কিন্তু অক্সিজেনও বেরিয়ে যাচ্ছে এবং স্পেস স্যুটের অক্সিজেনের মাত্রা দ্রুত হারে কমতে থাকছে। মার্ক তখন বুদ্ধি করে তার পেটে ঢুকে যাওয়া অ্যান্টেনার টুকরোটাকে বার না করেই ধীরে ধীরে তাদের বেস ক্যাম্পের ঘরের মধ্যে ঢুকে যায়। পৃথিবীর মধ্যে মানুষের থাকার যেরকম অনুকূল পরিবেশ আছে, ঠিক সেই রকমই অনুকূল পরিবেশ এই ঘরগুলোর মধ্যে কৃত্রিমভাবে তৈরি করা থাকে, যাতে পৃথিবীতে বসবাসকারী মানুষ অনায়াসেই এখানে থাকতে পারে। অর্থাৎ পৃথিবীর মতন মাধ্যাকর্ষণ শক্তি এবং পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এই ঘরের মধ্যে কৃত্রিম উপায় দেওয়া থাকে। দেখা যায় মার্ক তার স্পেস স্যুটটাকে সেখানে খুলে অনেক ব্যথা বেদনা সহ্য করে সেই পেটে ঢুকে থাকা টুকরোটাকে অনেক কষ্টে বার করে নেয়। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে ঘরের বাইরে মার্ক কেন সেই অ্যান্টেনার টুকরোটাকে পেটের থেকে বের করলো না? দেখো, যেহেতু স্যুটের অক্সিজেনের পরিমাণ এমনিতেই কম ছিল, আর যদি তখন সেই মুহূর্তে পেটে ঢুকে থাকা টুকরোটাকে মার্ক ঘরের বাইরে বার করতো, তাহলে তার অক্সিজেন লেভেলের পরিমাণ তৎক্ষণাৎ কমে যেত এবং সেই মুহূর্তেই কিন্তু মার্কের অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটতো। কারণ মঙ্গল গ্রহে কোনো অক্সিজেন নেই। তাই মার্ক বুদ্ধি করে তার বেস ক্যাম্পের মধ্যে ঢুকে আসে। দেখা যায় মার্ক একটু স্বাভাবিক হলে সে বুঝতে পারে যে এই পুরো মঙ্গল গ্রহটার মধ্যে কিন্তু সে একা আছে আর বাকিরা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সবকিছু ভালো করে দেখার পর মার্ক এটাও বুঝতে পারে যে নাসার সাথে তার যোগাযোগ করার মতন কিন্তু কোনো উপায় নেই। তার কারণ গতকাল রাত্রিবেলা ঝড়ে সমস্ত অ্যান্টেনা এবং যোগাযোগ করার সমস্ত উপকরণ ভেঙে নষ্ট হয়ে গেছে। মার্ক সেখানে মজুদ করা খাবার হিসাব করে দেখে যে সে সেই খাবার খেয়ে প্রায় 400 দিন মতন বেঁচে থাকতে পারবে। আর সেখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণ জল এবং অক্সিজেন জেনারেটর আছে, তাই জল এবং অক্সিজেনের সমস্যা
দেখা দেবে না, কিন্তু তার থেকেও বড় একটা সমস্যা মার্কের জন্য ভবিষ্যতে অপেক্ষা করছে। আসলে মার্ক জানতো যে নাসার পরবর্তী মঙ্গল মিশন আরো 4 বছর পর, অর্থাৎ আরো 4 বছর পর এই মঙ্গল গ্রহে নাসা আরো একটা স্পেসশিপ পাঠাবে। আর তার মানে হচ্ছে 4টি বছর তাকে একাই মঙ্গল গ্রহে অপেক্ষা করতে হবে। কিন্তু তার কাছে তো খাবার আছে মাত্র 400 দিনের। তার মানে বাকি সবকিছু ঠিক থাকলেও 400 দিন পর খাবারের অভাবে কিন্তু মার্ক এমনিতেই মারা যাবে। দেখা যায় এই সমস্ত তথ্যগুলো এবং দৈনন্দিন জীবনে যা যা মার্কের সাথে ঘটছে সেই সব ঘটনাগুলোকে মার্ক ক্যামেরায় রেকর্ড করে রাখে, যাতে তার মৃত্যু হলেও পরবর্তীকালে কেউ যদি আসে এবং তারা যদি এই রেকর্ডিংগুলোকে পায় তাহলে তারা জানতে পারবে যে মার্কের সাথে আসলে কি ঘটেছিল। এদিকে দেখা যায় নাসার ডিরেক্টর জেনারেল, যার নাম টেডি স্যান্ডারাস, সে মিডিয়ার সামনে অ্যানাউন্স করছে যে মার্ক মারা গেছে। এই খবরটা শোনা মাত্রই যারা মার্ককে চিনত তারা যেন সবাই কেমন হতাশ হয়ে পড়ে। আসলে মার্ক হলো একজন খুবই কর্মদক্ষ অ্যাস্ট্রোনট, তার কাজকে সে খুবই ভালোবাসে। মার্কের এইভাবে মৃত্যু হবে এটা যেন অনেকেই মেনে নিতে পারছিল না। দেখা যায় নাসার পক্ষ থেকে মার্কের ফিউনারেল বা শেষকৃত্যের আয়োজন করা হয়েছে এবং সেখানে নাসার প্রায় সমস্ত বিজ্ঞানী এবং অ্যাস্ট্রোনটরা জড়ো হয়েছে মার্ককে শ্রদ্ধা জানানোর জন্য। এদিকে মুভির সিনটা আবার ফিরে আসে মঙ্গল গ্রহে। দেখা যায় মার্ক তার হতাশা কাটিয়ে উঠেছে। সে বুঝতে পারে যে তাকে 4 বছর ধরে বেঁচে থাকতে হলে খাদ্যের আয়োজন করতে হবে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে চাষাবাদ করবে। দেখা যায় মার্ক সেখানে মজুত করা 1 প্যাকেট আলু সেখান থেকে বের করে নেয় এবং ঠিক করে এই মঙ্গল গ্রহে আলু চাষ করবে সে। মার্ক কিন্তু একজন অ্যাস্ট্রোনটের সাথে সাথে একজন বোটানিস্টও ছিল। বোটানিস্ট মানে যারা গাছগাছরা এবং চাষাবাদ নিয়ে পড়াশোনা করেছে। মার্কদের মঙ্গল গ্রহের বেস ক্যাম্পের আর একটা ঘরের মধ্যে প্লাস্টিকের ত্রিপল দিয়ে একটা গ্রিন হাউস তৈরি করে মার্ক। দেখা যায় সে বাইরে থেকে কিছুটা পরিমাণে মাটি নিয়ে আসে এবং সেই মাটিটাকে উর্বর এবং চাষের উপযুক্ত তৈরি করার জন্য মার্ক নিজের শরীর থেকে নির্গত বর্জ্য পদার্থ সেই মাটির সাথে মিশিয়ে দেয়। চাষের উপযুক্ত জমি এবং চাষের উপযুক্ত পরিবেশ মার্ক তৈরি করতে পারলেও একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাকে। কি সেই চ্যালেঞ্জ? চাষের জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে জল, কিন্তু মার্কের কাছে যেটুকু জল মজুত করা আছে সেটা খেয়ে সে কোনো রকমে কাটাতে পারবে, অর্থাৎ সেই জল চাষের কাজে ব্যবহার করা যাবে না। দেখা যায় মার্ক বুদ্ধি করে সেখানে থাকা রকেটের ফুয়েল ট্যাঙ্ক থেকে হাইড্রোজেন গ্যাস বের করে এনে সেটাকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেনের সাথে জ্বালিয়ে জল উৎপন্ন করার চেষ্টা করে। দেখা যায় বিক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই একটা বিশাল বড় বিস্ফোরণ হয় সেখানে এবং মার্ক ছিটকে গিয়ে দূরে পড়ে। মার্ক বুঝে যায় যে তার নিঃশ্বাস নেওয়ার কারণে বাতাসে অক্সিজেনের পরিমাণ কিছুটা কমে গেছে এবং তার ফলেই হাইড্রোজেন গ্যাসের মাত্রা বেড়ে যাওয়াতে এক বিস্ফোরণ ঘটে সেখানে। মার্ক কিন্তু হার না মেনে আবার চেষ্টা করে, আর এবার সে বুদ্ধি করে তার স্পেস স্যুট পরে কাজে নেমে পড়ে। স্পেস স্যুট পরার কারণটা হলো শ্বাস প্রশ্বাস চালানোর জন্য স্পেস স্যুটের নিজস্ব অক্সিজেন চেম্বার আছে। তার মানে ওই ঘরে থাকা অক্সিজেনের বিন্দু মাত্র অন্য কাজে ব্যবহৃত হবে না। দেখা যায় সেইবার কিন্তু মার্ক জল বানাতে সফল হয়েছে এবং চাষের পর্যাপ্ত জল উৎপন্ন করতে পেরেছে। সেই বিক্রিয়ার ফলাফল দেখে মার্ক কিন্তু খুবই খুশি হয়ে যায়, আর সে আরো বেশি খুশি হয় যখন কিছুদিন পরে সে দেখে যে তার মাটিতে লাগানো আলুর টুকরোগুলো থেকে প্রথম চারা গাছটা বেরিয়েছে। মার্কের মুখের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল যে সে যেন বিশ্ব জয় করে ফেলেছে। কয়েক মাস কেটে গেলে দেখা যায় যে সেখানে প্রচুর পরিমাণে আলু ফলেছে, যা কিনা মার্ক ভাবতেই পারেনি। বড় আলুগুলোকে মার্ক সেখান থেকে তুলে নেয় আর ছোট আলুগুলোর থেকে গাছ তৈরি করার জন্য আবার পুঁতে দেয় সেই মাটিতে। এভাবে কয়েকটা দিন কেটে যায়। এদিকে দেখা যায় নাসার এক স্যাটেলাইট এক্সপার্ট মঙ্গল গ্রহের চারিদিকে ঘুরতে থাকা একটা স্যাটেলাইটে তোলা ফটো দেখে মার্স মিশনের ডিরেক্টর ভিনসেন্ট কাপুরকে সেখানে ডাকে। ভিনসেন্ট কিন্তু স্যাটেলাইটের তোলা ফটোটা দেখে অবাক হয়ে যায়। ফটোটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এরিস 3 স্পেস শিপের লোকেদের ফেলে আসা জিনিসপত্রগুলোকে কেউ যেন এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। আর এটা একমাত্র তখনই সম্ভব যখন কোনো একটা লোক সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাবে। অর্থাৎ ভিনসেন্ট কিন্তু পরিষ্কার বুঝতে পেরে যায় যে মার্ক এখনো মঙ্গল গ্রহে জীবিত আছে। ভিনসেন্ট এক মুহূর্ত দেরি না করে নাসার ডিরেক্টর টেডিকে সেই খবরটা জানায়।
খবরটা শুনে টেডি বলে, মার্ককে বাঁচানোর কোনো উপায় নেই আমাদের কাছে। আমাদের পরবর্তী মঙ্গল গ্রহ মিশন 4 বছর পর, আর ততদিনের খাবার কিন্তু মার্কের কাছে নেই। আর সে কারণে মার্ক এমনি মারা যাবে। আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? আমরা একটা ছোট রকেটের মাধ্যমে বেশ কিছু পরিমাণ খাবার মার্কের কাছে পৌঁছে দিতে পারি, যাতে সেটা খেয়ে মার্ক 4 বছর জীবিত থাকতে পারে। সবার সাথে কথা বলে নাসার লোকেরা এই সিদ্ধান্তে আসে যে মার্ককে খাবার পৌঁছে দেওয়ার রকেটটা তৈরি করতে 3 মাস সময় লাগবে, আর সেটা পৌঁছাতে লাগবে আরো 9 মাস সময়। তার মানে কোনো মতেই 1 বছরের আগে সেই রকেট মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছাবে না। কিন্তু আর কোনো উপায় দেখতে না পেয়ে তারা সেই রকেট তৈরির কাজে লেগে পড়ে। এদিকে দেখা যায় মার্ক কিন্তু নাসার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু সব চেষ্টাই বিফল হয়ে যায়। হঠাৎ একদিন মার্কের একটা পুরনো স্যাটেলাইটের কথা মনে পড়ে, যেটা কিনা বেশ কিছু বছর আগে মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল, যার নাম ছিল পাথফাইন্ডার। এই পাথফাইন্ডার নামক স্যাটেলাইটটাকে মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল এখানকার ফটো তুলে পৃথিবীতে পাঠানোর জন্য। কিন্তু কিছু যান্ত্রিক গোলযোগের কারণে সেটার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। মার্ক তখন সেই স্যাটেলাইটের খোঁজে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর মার্ক সেই স্যাটেলাইটটাকে খুঁজে পায়, আর বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর মার্ক কিন্তু সেটাকে পুরোপুরি ঠিক করে ফেলে। এদিকে নাসার থেকে স্যাটেলাইটের মাধ্যমে মার্কের উপর নজর রাখা হচ্ছিল। নাসার বিজ্ঞানীরা দেখতে পায় যে মার্ক পাথফাইন্ডারকে ঠিক করে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, আর সেটা দেখে নাসার মঙ্গল গ্রহ অভিযানের ডিরেক্টর ভিনসেন্ট সেই পুরনো পাথফাইন্ডারের টিমের সাথে যোগাযোগ করে, অর্থাৎ যারা সেই সময় পাথফাইন্ডারকে কন্ট্রোল এবং মেনটেন করত। তাদের সাথে যোগাযোগ করে ভিনসেন্ট পাথফাইন্ডার নামক স্যাটেলাইট লিঙ্কটাকে আবার চালু করে। পাথফাইন্ডার যেহেতু অনেকদিন আগেকার মেশিন, তাই সেই মেশিনের মাধ্যমে খুবই কম মেসেজ আদান প্রদান করা সম্ভব, আর মেসেজ আদান প্রদান করতেও অনেকটাই সময় লাগে। দেখা যায় মার্ক সেই পাথফাইন্ডারের ক্যামেরার সামনে 3টে সাইনবোর্ড রেখে আসে। মাঝখানে সাইনবোর্ডটাতে লেখা আছে, তোমরা কি আমার সিগন্যালটা পাচ্ছ? আর বাকি দুটো সাইনবোর্ডের একটাতে লেখা হ্যাঁ, আর একটাতে লেখা না। দেখা যায় কিছুক্ষণ পরে সেই পাথফাইন্ডারের ক্যামেরাটা হ্যাঁর দিকে ঘুরে গেছে, আর সেটা দেখা মাত্রই মার্ক কিন্তু বুঝে যায় যে নাসা জানতে পেরে গেছে যে সে এখনো সেই মঙ্গল গ্রহে জীবিত আছে। এখন মার্ক নাসার সাথে যোগাযোগ করতে পারছিল ঠিকই, কিন্তু শুধুমাত্র হ্যাঁ বা নায়ে কথা বলতে হচ্ছিল তাকে, আর সেটা করতেও অনেকটাই সময় লাগছিল। এইভাবে কিছুদিন ধরে কথাবার্তা বলার পর নাসা থেকে অনেক কষ্ট করে মার্ককে একটা স্যাটেলাইটের লিঙ্ক পাঠানো হয়, যেটার মাধ্যমে নাসার সাথে যোগাযোগ করতে সক্ষম হয় মার্ক। এখন কিন্তু মার্ক তার কাছে থাকা কম্পিউটার থেকে নাসার সাথে সরাসরি টেক্সট মেসেজের মাধ্যমে কথা বলতে পারছিল। নাসা সেন্টার থেকে মার্ককে জানানো হয় যে তার বেঁচে থাকার জন্য তারা একটা খাবার ভর্তি ছোট রকেটকে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা করবে, কিন্তু সেটা পৌঁছতেই 1 বছর সময় লেগে যাবে। ততদিন কিন্তু মার্ককে তার নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। মার্ক জিজ্ঞেস করে, এই মিশনে আসা বাকি লোকেরা কি জানে যে আমি বেঁচে আছি? উত্তর আসে, না, তাদেরকে এখনো জানানো হয়নি, কিন্তু শীঘ্রই জানানো হবে। এদিকে দেখা যায় নাসা থেকে মার্কের বাকি সঙ্গীদেরকে মার্ক যে বেঁচে আছে সেটা জানানো হলে তারা একদিকে আনন্দ পায় এবং অন্যদিকে হতাশ হয়ে পড়ে। তারা ভাবে তাদের জন্যই হয়তো মার্কের আজকে এই হাল। তারা নিজেদের সঙ্গীকে মঙ্গল গ্রহের মতন একটা জায়গাতে একা ফেলে রেখে দিয়ে এসছে। এদিকে দেখা যায় মার্ক যেখানে আলু চাষ করছিল সেই জায়গাটাতে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। মার্ক কিন্তু সেই বিস্ফোরণ থেকে বেঁচে গেলেও পুরো চাষের আলু সেখানে নষ্ট হয়ে যায়, এবং তার সাথে নষ্ট হয়ে যায় সেখানে তৈরি করা কৃত্রিম চাষের পরিবেশও। এটা দেখে মার্ক খুবই হতাশ হয়ে পড়ে। মার্ক হিসাব করে দেখে যে তার কাছে যে পরিমাণ খাবার বেঁচে আছে তাতে 609 দিন কাটাতে পারবে সে। এই কথাটা নাসাকে জানালে নাসা থেকে তাকে জানায় যে তাকে 4 বছর বেঁচে থাকতে গেলে একদিনের খাবার 4 দিন ধরে খেয়ে চালাতে হবে, একমাত্র তাহলেই সে টিকে থাকতে পারবে। এদিকে দেখা যায় মার্কের বর্তমান পরিস্থিতি দেখে নাসা তার কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করে, অর্থাৎ সে খাবার ভর্তি রকেটটাকে মার্ক পর্যন্ত পাঠানোর প্রক্রিয়াটা অনেক দ্রুত করার চেষ্টা করে নাসা। আর প্রক্রিয়াটা দ্রুত করার জন্য তারা রকেট টেস্টিং পিরিয়ডটাকে বাদ দিয়ে দেয়, অর্থাৎ রকেটটাকে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা না করেই তারা খাবার ভর্তি করে সেটাকে লঞ্চ করে দেয়।
এবং তার ফলে ঠিক সেটাই হয় যেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। দেখা যায় সে খাবার ভর্তি রকেটটা লঞ্চ হওয়ার সাথে সাথেই যান্ত্রিক গোলযোগের কারণে সেখানেই ধ্বংস হয়ে যায়। এটা দেখে নাসার সবাই কেমন জানি হতাশ হয়ে পড়ে। আর এই খবরটা মার্ককে জানালে দেখা যায় মার্ক কিন্তু মানসিকভাবে আরো ভেঙে পড়েছে। তার মনে হতে থাকে যে আর হয়তো তার পৃথিবীতে বেঁচে ফেরা হবে না। ঠিক সেই সময় চাইনিজ স্পেস এজেন্সি নাসার সাথে যোগাযোগ করে এবং জানায় যে তাদের কাছে একটা রকেট তৈরি করা আছে এবং সেই রকেটটা যদি মার্ককে বাঁচানোর কাজে নাসা ব্যবহার করতে চায় তাহলে তারা ব্যবহার করতে পারে। নাসার সায়েন্টিস্টরা সেই চাইনিজ রকেট ব্যবহার করে মার্কের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। আর ঠিক সেই সময় দেখা যায় রিচ নামক এই ছেলেটিকে। রিচ হলো একজন অ্যাস্ট্রোডাইনামিক ইঞ্জিনিয়ার। রিচ জানায় যে তার কাছে মার্ককে মঙ্গল গ্রহ থেকে উদ্ধার করার একটা প্ল্যান আছে এবং তার প্ল্যানটাকে যদি কাজে লাগানো হয় তাহলে 4 বছরের জায়গায় মাত্র 561 দিনের মধ্যেই মার্ক আবার পৃথিবীতে ফেরত আসবে। রিচ বলে মঙ্গল গ্রহ থেকে মার্কের বন্ধুরা যে স্পেসশিপে করে পৃথিবীতে ফেরত আসছে সেটা পৃথিবীতে পৌঁছাতে এখনো 1 মাস সময় লাগবে, কিন্তু সেই স্পেসশিপটা যদি পৃথিবীতে ফেরত না এসে সেই স্পেসশিপের গতিবেগ বাড়িয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর চারিদিকে একটা পাক দিয়ে আবার মঙ্গল গ্রহের দিকে রওনা দেয় তাহলে কিন্তু সেই স্পেসশিপের মাধ্যমেই মার্ককে উদ্ধার করা সম্ভব। রিচ বলে স্পেসশিপটা যখন পৃথিবীর কাছাকাছি আসবে ঠিক তখন চায়নার দেওয়া রকেটের মাধ্যমে সেটাতে খাবার পৌঁছে দেওয়া হবে। আর স্পেসশিপটা কিন্তু মঙ্গল গ্রহে পৌঁছে মঙ্গল গ্রহে ল্যান্ড করবে না বা অবতরণ করবে না। তার কারণ সেটা করলে স্পেসশিপের কাছে পৃথিবীতে ফেরত আসার জন্য পর্যাপ্ত পরিমাণ জ্বালানি থাকবে না, তাই তারা মঙ্গল গ্রহের চারিদিকে ঘুরপাক খাবে। আর তখন মার্ককে এরিস 4 নামক রকেট ব্যবহার করে মঙ্গল গ্রহের বাইরে আসতে হবে। আর ঠিক সেই সময় মার্কের বন্ধুরা মার্ককে সেখান থেকে তাদের স্পেসশিপে নিয়ে আসবে। এখানে তোমাদেরকে বোঝানোর জন্য একটা জিনিস বলে রাখা ভালো, এই যে এরিস 4 নামক রকেটটার কথা এখানে উল্লেখ করা হয়েছে, এই রকেটগুলোকে MAV বলা হয়। এই ধরনের রকেটগুলো হলো একটা কম শক্তি সম্পন্ন রকেট যার সাহায্যে শুধুমাত্র মঙ্গল গ্রহ থেকে বাইরে বেরোনো সম্ভব। এখানে তোমাদেরকে আরো একটা কথা বলে রাখা উচিত, 4 বছর পরের যে মঙ্গল গ্রহ মিশনের নাসা থেকে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী অ্যাস্ট্রোনটদের মঙ্গল গ্রহ থেকে ফেরত আনার জন্যই কিন্তু এই এরিস 4 নামক একটা MAV কে মঙ্গল গ্রহের মাটিতে আগে থেকেই পৌঁছে দেওয়া হয়েছিল। এখানে সেই এরিস 4 কে ব্যবহার করে মার্ককে মঙ্গল গ্রহ থেকে বেরোনোর কথা বলা হয়েছে। কিন্তু দেখা যায় রিচের এই প্ল্যানটা শোনার পর নাসার ডিরেক্টররা এই প্ল্যানে রাজি হয় না। তার কারণ এই প্ল্যানটাকে যদি কাজে লাগানো হয় তাহলে মাত্র একজনকে বাঁচানোর জন্য সেই স্পেসশিপে থাকা 5টা ব্যক্তির প্রাণ সংকট ঘটতে পারে এবং শুধু তাই নয়, তাদের মিশন আরো 561 দিন বেড়ে যাবে, যাতে কিনা অন্য বিপদেরও আশঙ্কা আরো বেড়ে যায়। তাই তারা ঠিক করে যে মার্কের বন্ধুদেরকে এই প্ল্যান সম্পর্কে কোনো কিছুই জানানো হবে না। কিন্তু দেখা যায় মার্স মিশনের ডিরেক্টর চুপি সারে সেই পুরো প্ল্যানটার কথা মার্কের সঙ্গীদেরকে জানিয়ে দিয়েছে। আর এই প্ল্যানটা শোনা মাত্রই মার্কের বন্ধুরা তৎক্ষণাৎ সেই প্ল্যান হিসাবে কাজ করতে শুরু করে। তারা তাদের প্ল্যান অনুযায়ী পৃথিবীর কাছে আসার পর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর চারিদিকে একটা পাক খেয়ে আবার মঙ্গল গ্রহের দিকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়। আর ঠিক সেই সময় নাসার কন্ট্রোল সেন্টার থেকে সেই স্পেসশিপের দিক পরিবর্তন হতে দেখে নাসা বুঝতে পেরে যায় যে এরা পৃথিবীতে ফেরত না এসে মার্ককে বাঁচানোর জন্য আবার মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে। তখন নাসা চায়নার রকেটটাকে কাজে লাগিয়ে সেই স্পেসশিপের কিছু খাবার পৌঁছে দেয়। দেখা যায় মার্কের বন্ধুরা চায়নার রকেটে করে পাঠানো খাবারটাকে তাদের স্পেসশিপের মধ্যে নিয়ে নিয়েছে এবং মঙ্গল গ্রহের দিকে রওনা দেয়। এবার মুভিতে আবার মঙ্গল গ্রহের একটা দৃশ্য দেখানো হয়। দেখা যায় বেশ কিছু মাস কেটে গেছে সেখানে, আর দেখা যায় মার্কের শারীরিক অবস্থাও কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে। অত্যাধিক কম খাবার এবং পর্যাপ্ত পরিমাণ প্রোটিন আর ভিটামিন শরীরে না ঢোকার কারণে কিন্তু মার্কের শরীরের এই অবস্থা হয়েছে। দেখা যায় মার্ক সে এরিস 4 নামক রকেটটার কাছে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। একটা ছোট ব্যাটারি চালিত যানকে ব্যবহার করে মার্ক
মার্ক সে এরিস 4 এর উদ্দেশ্যে রওনা দেয়। আর সেখানে পৌঁছাতেই মার্কের কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে, কারণ ওই জায়গাটা সেখান থেকে প্রায় 3200 কিলোমিটার দূরে ছিল। আর মার্কের এই গাড়িটা যেহেতু ব্যাটারি চালিত, তাই মাত্র 65 থেকে 70 কিলোমিটার পথ মার্ক প্রতিদিন যেতে পারত। দেখা যায় মার্ক প্রতিদিন 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মতন যাত্রা করত, আর তারপর 10 থেকে 12 ঘন্টা ধরে ব্যাটারিটাকে সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করত। এরকম করে বেশ কিছুদিন যাওয়ার পর দেখা যায় মার্ক অবশেষে তার গন্তব্যস্থলে অর্থাৎ এরিস 4 নামক রকেটটার কাছে পৌঁছেছে। দেখা যায় সেখানে পৌঁছানোর পর মার্ককে আরও একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়। রকেটটার জ্বালানির পরিমাণ কম থাকার কারণে মার্ককে রকেটের ওজন কম করতে হবে, না হলে রকেটটা মঙ্গল গ্রহ থেকে বেরোতে পারবে না। দেখা যায় মার্ক অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সেই রকেট থেকে খুলে খুলে বাদ দিতে থাকে। এমনকি ওজন কমানোর জন্য এরিস 4 রকেটের যে শিল্ড বা ছাদটা ছিল সেটাকেও মার্ক বাধ্য হয় বাদ দিতে। তার কারণ হলো ওই ছাদটার ওজনই ছিল প্রায় 500 কেজি। আর তার সাথে সাথে ওজন কমানোর জন্য মার্ককে সেই এরিস 4 রকেটের কন্ট্রোলারটাকেও খুলে বাদ দিতে হয়। অর্থাৎ মার্ক সেই রকেটটাকে আর নিজে থেকে কন্ট্রোল করতে পারবে না। তাহলে সেটা কন্ট্রোল কে করবে? তাদের প্ল্যান অনুযায়ী সেই স্পেসশিপের থেকে মার্কের কোনো এক বন্ধু সেই স্পেসশিপের কন্ট্রোলারের মাধ্যমে এই রকেটটাকে অর্থাৎ এরিস 4কে কন্ট্রোল করে ওই রকেটটাকে মঙ্গল গ্রহ থেকে বাইরে বের করে নিয়ে আসবে। দেখা যায় বেশ কিছুদিন পর মার্কের বন্ধুরা ওই স্পেসশিপটা করে মঙ্গল গ্রহের কাছে এসে পৌঁছেছে। আর দেখা যায় সেই দিনটা চলে আসে যেই দিন মার্ক মঙ্গল গ্রহ ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। দেখা যায় তাদের প্ল্যান মতো মার্ক রকেটের ইঞ্জিনটাকে অন করে দেয় এবং সেই এরিস 4 রকেটটাকে মঙ্গল গ্রহ থেকে বাইরে বেরোতেও দেখা যায়। রকেটটা মঙ্গল গ্রহ থেকে বাইরে বেরিয়ে আসলে সেখানে কিন্তু তৈরি হয় আরও এক বিপদ। দেখা যায় মার্কের বন্ধুরা যে স্পেসশিপে করে সেখানে এসেছে তার গতি সেই রকেটের তুলনায় অনেকটাই বেশি, আর সেই কারণে মার্ককে সেই স্পেসশিপের মধ্যে প্রবেশ করানো যাচ্ছে না। তাই স্পেসশিপের ভিতরে থাকা মার্কের বন্ধুরা একটা বড় বিস্ফোরণ ঘটিয়ে স্পেসশিপের গতিবেগটাকে কম করার চেষ্টা করে। আর দেখা যায় তাদের প্ল্যান অনুযায়ী সেই বিস্ফোরণ হওয়ার সাথে সাথে স্পেসশিপের গতিবেগ কম হতে শুরু করেছে। তাদের প্ল্যান মতন সেই স্পেসশিপটার গতি কমার পর সেই স্পেসশিপ থেকে মার্কের এক বন্ধু একটা দড়ির সাহায্য নিয়ে একটা স্পেস স্যুট পরে মহাকাশে বেরিয়ে এসেছে মার্ককে তাদের স্পেসশিপের মধ্যে ঢুকিয়ে নেওয়ার জন্য। কিন্তু দেখা যায় তার দড়িটা অনেক ছোট থাকায় সে কিছুটা দূরে যাওয়ার পরেই আর এগোতে পারে না। এখন এই অবস্থায় যদি মার্ককে স্পেসে ছেড়ে দেওয়া হয় তাহলে মার্কের মৃত্যু ঘটবে এবং চিরকালের জন্য মার্ক স্পেসে হারিয়ে যাবে। সেই সময় মার্ক এক বুদ্ধি বার করে। কি বুদ্ধি? মার্ক বুদ্ধি খাটিয়ে তার নিজের স্পেস স্যুটের মধ্যে একটা ছোট ফুটো বা ছিদ্র করে দেয়, আর তার ফলে সেখান থেকে অক্সিজেন বেরোতে শুরু করলে গতিবেগের সৃষ্টি হয় এবং সেই গতিকে কাজে লাগিয়ে মার্ক তার বন্ধুর কাছে চলে আসে। দেখা যায় মার্ক তার বন্ধুর হাতটা ধরতে যায়, কিন্তু মার্কের গতিবেগ একটু বেশি থাকার কারণে তার হাতটা পিছলে যায়। হাত পিছলে মার্ক কিছুটা দূরে চলে যায়, কিন্তু সৌভাগ্যবশত মার্ক তার বন্ধু যে দড়ির মাধ্যমে বাঁধা ছিল সেই দড়িটাকে ধরে ফেলে এবং দেখা যায় মার্ক এবং মার্কের সেই বন্ধু শেষমেশ স্পেসশিপের মধ্যে ঢুকে আসে। এই পুরো ঘটনাটা কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছিল পৃথিবীতে। মার্ককে স্পেসশিপে ঢুকে আসতে দেখে সকলে আনন্দে লাফিয়ে ওঠে। দেখা যায় অনেকগুলো বছর পর মার্ক নিজের বন্ধুদের সাথে আবার দেখা করতে পেরে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে যায়। এরপর মুভিতে কয়েক বছর পরের ঘটনা দেখানো হয়। মার্ক পৃথিবীতে ফেরত আসার পর বেশ কয়েকটা বছর কেটে গেছে। এখন মার্ক নাসাতে নতুন অ্যাস্ট্রোনটদেরকে মহাকাশে সার্ভাইভ করার বা বেঁচে থাকার ট্রেনিং দেয় এবং তাদের সাথে নিজের অভিজ্ঞতাও শেয়ার করে। মার্ক সবাইকে বলে যে আত্মবিশ্বাস হচ্ছে একটা মানুষের সবথেকে বড় অস্ত্র। মুভিটা এখানেই শেষ হয়ে যায়।